আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা তোমাদের চ্যাপ্টার 4-এর টোনস ইন স্টেটমেন্টস, এই টোনের যে চ্যাপ্টারটি তোমাদের রয়েছে, ইতিমধ্যে আমরা 4.11-এর কাজ করে ফেলেছি। আমি পূর্বেই বলেছি যে এই চ্যাপ্টারটি সম্পূর্ণটাই হলো একটি লিটারেরি টার্মের ওপর তৈরি, অর্থাৎ টোনটা ভালো করে বুঝতে হবে, তাহলে প্রতিটি অ্যাক্টিভিটি আমাদের জন্য অনেক সহজ এবং করা অনেক সহজ হবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আমরা পূর্বের যে ভিডিওটি দিয়েছি সেটা দেখে আসতে হবে। তাহলে টোন সম্পর্কে যে সংজ্ঞা বা উদাহরণ দিয়েছি, তাহলে তোমার পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করতে আর সমস্যাই হবে না। চলে আসা যাক আজকের বিষয় আমরা 4.2.1 এবং 2.3-র কাজ করব, অর্থাৎ আমরা একসঙ্গে আজকে দুটি অ্যাক্টিভিটির কাজ করব। দুটি অ্যাক্টিভিটি আমরা অল্প সময়ের মধ্যে সমাধান করব এবং এই দুটি অ্যাক্টিভিটি বোঝার জন্য প্রথম শর্তই হলো তোমাকে টোন বুঝে আসতে হবে এবং তার জন্য তোমাকে টোনের যে আমি উদাহরণ দিয়েছি পূর্বের ভিডিওতে, সেটি দেখে আসবে। তো আজকের যে ভিডিওটি এখানে আমরা করব, যেটা হলো 2.1-এর, এই যে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, এই কাজটা করব। এখানে আমাদের অলরেডি যে ইনস্ট্রাকশানটি রয়েছে, যে আমাদের কলাম দুটি রয়েছে এবং কলামের মধ্যে আমাদের স্টেটমেন্ট পড়ে যে তাদের যে টোন রয়েছে, এই টোনগুলো দেওয়া রয়েছে। এগুলো সবগুলোই তোমার মূলত এক্সপ্রেশন দেওয়া রয়েছে। এই এক্সপ্রেশন অনুসারে এইখানে যে জায়গাগুলো কলামে তোমার টোন রয়েছে এলোমেলো করে, এই টোনগুলো মেলাতে হবে। তা টোন আমি আরেকবার বলে নেই, টোন শব্দের অর্থ হলো মুড, অর্থাৎ একটা বক্তব্য বা একটি কথা লেখক কিংবা কবি যখন বলেন, সেই কথার মাধ্যমে আমরা তার কী মুড বুঝতে পারি, সেটাকে ইংরেজিতে মূলত টোন বলে। টোন মূলত কাকে বলে, যে তার আমরা যে মুডটা বুঝতে পারি সেটাকেই টোন বলে। তো এই অ্যাক্টিভিটির মাধ্যমে দেখো আমরা এখানে খুব সহজে বোঝার চেষ্টা করব। এখানে আমি পড়ে দিচ্ছি, তারপর উত্তরটা এবং বাংলা অর্থসহ তোমাদের স্ক্রিনে দিয়ে দিব। তারপর দেখো এখানে নাম্বার সে দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই। এই কথাটির অর্থ দেখো, তুলোর মতো তুলে সাদা মেঘ উজ্জ্বল নীল আকাশে ভেসে বেড়াচ্ছে। ফ্লাফি শব্দের অর্থ হলো তুলে, আর ফ্লোটেড মানে উড়ে বেড়াচ্ছে, অর্থাৎ তুলোর মতো তুলে সাদা মেঘগুলো আকাশে উড়ে বেড়াচ্ছে। এখন এইখানের সাথে দেখো, এই যে এখানে অনেকগুলো টোন দেয়া রয়েছে, কোন টোনের সাথে মিলতেছে, এইটার মাধ্যমে তুমি কি বুঝতে পারতেছো? তো এখানকার মাধ্যমে আমরা কি বলবো, আমরা এই 4 নাম্বারটা দিব, ডিসক্রিপটিভ দিব, অর্থাৎ A+4-এর সাথে আমরা এটা দিব যে আমরা একটা বর্ণনামূলক টোন খুঁজে পাচ্ছি। এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো, অর্থাৎ প্রতিটি ভুলই হলো শেখা ও বেড়ে ওঠার সুযোগ। অর্থাৎ ভুল করলে তোমরা যারা ভয় পাও, থেমে যাও, তাদের জন্য এই বাক্যটা খুবই প্রযোজ্য। ভুল করে থেমে যাওয়া যাবে না, ভুল মানেই নতুন কিছু শেখা। তা এখানে এইটা দ্বারা তুমি কি টোন পাইলা? এখান থেকে পেলা তুমি যে ইন্সপিরেশনাল টোন, অর্থাৎ দেখো ইন্সপিরেশনাল, এখানে কথাটা দেওয়া আছে, তাহলে তুমি কি পাচ্ছ? ইন্সপিরেশনাল টোন পাচ্ছ, অর্থাৎ বি নাম্বারের সাথে 5 নাম্বারটা হবে। এবং সি নাম্বার দেখো এখানে দেওয়া আছে, আই ওয়ান্ডার্ড হোয়াই সাম প্লান্টস হ্যাভ ডিফারেন্ট কালার্ড ফ্লাওয়ার্স, অর্থাৎ কিছু উদ্ভিদের যে বিভিন্ন রং হয়, এটা আমি ভেবে অবাক হই। ওয়ান্ডার্ড মানে অবাক হওয়া, আমি ভেবে অবাক হই। তাহলে এটার সাথে আমরা কি দিতে পারি? এটা আমরা 1 নাম্বারটা দিতে পারি। 1 নাম্বারটাতে আমরা কি দেখে আসছি? কিউরিয়াস, অর্থাৎ কি আমি অবাক হই বা কৌতূহলী হই। তাহলে সি এর সাথে আমরা এই 1টা দিতে পারি। 4 নাম্বারটা দেখো, যে জয়নিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস অ্যান্ড মেক ফ্রেন্ডস। এই কথাটার অর্থ কী হলো, যে ক্লাবে যোগ দেয়া বা পাঠ্যক্রম বহির্ভূত যে এক্সট্রা যে কারিকুলাম রয়েছে, এই এক্সট্রা কারিকুলাম মাধ্যমে তুমি দক্ষতা অর্জন করতে পারবে এবং কি হবে, তোমার নতুন বন্ধু তৈরি হবে, অর্থাৎ নতুন বন্ধুত্বের মাধ্যমে তুমি তোমার অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তাহলে এটা দ্বারা তুমি কি বলতেছো, যে এটাকে তোমাকে পারসিয়েসিভ বোঝাচ্ছে। পারসিয়েসিভ শব্দের অর্থ হলো প্রভাবিত করা।
তাহলে ডি এর সাথে আমরা কি দিব, আমরা ডি এর সাথে পারসিউসিভ দিব, অর্থাৎ 3 নম্বরটা দিব। এবার সর্বশেষ দেখো, হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট ফেভারিট হবি ইট ব্রিংস মি জয় অ্যান্ড হেল্পস মি রিল্যাক্স, অর্থাৎ আমি যখন আমার প্রিয় শখ নিয়ে ভাবি তখন আমি আনন্দ পাই এবং আরাম বোধ করি। এটা দ্বারা তুমি ক্ষেত্রে বলছো যে রিফ্লেক্সিভ দিতে পারো, 2 নম্বরটা দিতে পারো, চিন্তামূলক। তাহলে তোমরা এবার স্ক্রিনে দেখো, আমি স্ক্রিনে সম্পূর্ণ বাংলা অর্থ এবং এ কার সাথে কোনটা হবে আমি দিয়ে দিচ্ছি, এটা নোট করে নাও তোমরা বা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। আর কথা না বাড়িয়ে আমরা নেক্সট অ্যাক্টিভিটিতে চাই, এবং নেক্সট অ্যাক্টিভিটিতে দেখো কি বলেছে। নেক্সট অ্যাক্টিভিটির আগে আমি তোমাকে যে উপদেশটি দেব, এখানে যে প্রশ্নগুলো দেয়া রয়েছে এই প্রশ্নর বাংলাগুলো অবশ্যই তোমাকে বুঝতে হবে, তারপর তুমি লেখার চেষ্টা করবে। প্রশ্নের বাংলা যদি তুমি বোঝো তোমার জন্য অনেক সহজ হবে। যদিও বা আমি এই প্রশ্নের বাংলা এবং উত্তর সহ করে দিব, তুমি প্রথমে ইনস্ট্রাকশানটা বোঝো। এখানে আর কিছুই না, এই যে ম্যাচিংটা আমরা করে আসলাম, এই যে 2.1 যে ম্যাচিংটা করলাম, এই যে ম্যাচিংটা করলাম, এই ম্যাচিংয়ের উপরেই তোমার কিছু প্রশ্ন দেয়া রয়েছে এবং সেগুলো তোমার এই যে এ থেকে ডি পর্যন্ত প্রশ্ন দেয়া রয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে সঠিকভাবে লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে, বুঝে লিখতে হবে। তাহলে এখানে যেহেতু বাংলা দেয়া নেই, চলো আমরা বাংলা সহ প্রশ্ন জেনে নেই এবং তার সঙ্গে সঙ্গে উত্তর, সম্ভাব্য উত্তর কী হতে পারে এবং তোমার জন্য সহজবোধ্য কিভাবে লেখা যায় সেটি আমরা দেখে আসি। লেটস সি। তাহলে দেখো এখানে যে ব্যাপারটি আমরা এ নাম্বার প্রশ্নটা ওখানে তোমার বইয়ে দেয়া রয়েছে, এখানে আমি নিজে কাজ করেছি, এজন্য তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অর্থ সহকারে একসঙ্গেই। এভরি স্টেটমেন্ট হ্যাজ হিজ ওন টোন, ডু ইউ এগ্রি? ইয়েস, হোয়াই? দেখো আমি বাংলা অর্থ সহ দিয়ে দিয়েছি, প্রতিটি বক্তব্যের নিজস্ব টোন আছে, তুমি কি একমত? যদি হ্যাঁ হয় তাহলে কেন? তোমার হ্যাঁ হতেই হবে, কারণ না হলে তুমি পরবর্তী উত্তর দিতে পারবে না। তাহলে টোনটা কি, যে বক্তব্য দেয়া হয় তার মুড, কোন মুডে বক্তব্য দেওয়া হয় সেটা। তাহলে আমরা বাংলা উত্তরটা লেখার চেষ্টা করি। ইয়েস, আই এগ্রি, এভরি স্টেটমেন্ট হ্যাজ এ টোন। প্রতিটি কথার পিছনে মানুষের একটা মুড থাকে, লেখকের মুড থাকে, সেটাকে আমি স্বীকার করে নিলাম যে হ্যাঁ অবশ্যই থাকে। ওয়েদার মানে ইফ ইট ইজ রিটেন ডাউন অর স্পোকেন, যদি তা লিখিত হোক বা মৌখিক হোক। রিটেন ডাউন মানে কি, লেখা হোক বা বলা হোক, সেখানে টোন থাকবেই। টোন রেফার্স টু দ্য অ্যাটিটিউড অর ইমোশন কনভিড বাই দ্য অথর্স অর স্পিকার্স, অর্থাৎ তোমার টোন লেখক বা বক্তার দ্বারা প্রকাশিত মনোভাব, আবেগকে বোঝায়। এটা তুমি সংজ্ঞা আকারেও নিতে পারো। তারপর কি, ইট ইজ এ ভাইটাল টু দ্য ওয়ে টু মেসেজ ইজ রিসিভড, এটা প্যাসিভ মোডে দেওয়া আছে, তারা ভয়েস ভালো বোঝো তাদের জন্য এটা খুব সহজ একটা স্ট্রাকচার। বাক্যটি বার্তা পাঠক কিভাবে গ্রহণ করবে তার লেখকের টোন গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার যদি ব্যাপারটা এরকম যে তোমার একটা কবিতা পড়েছো, কবি একটা লাইন বলেছে, এখন সেই লাইনটাতে কবি কি কোন মুডে বলেছে সেটা আসলে পাঠক ওই টোনটা বুঝলে খুব সহজেই এবং সুন্দরভাবে বুঝতে পারবে আর কি। টোন মানেই যেহেতু মুড, তাহলে সেখানে মুডটা বোঝা যাবে, আর এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। তাহলে আমরা এ নাম্বার হয়ে গেল, এবার আমরা বি নাম্বারে যাই। বি নাম্বারে দেখো, বি নাম্বারে যে বিষয়টা এখানে মূলত দেয়া রয়েছে সেটি হলো যে ডু ইউ থিঙ্ক অথর্স কনভে মানে কি, নেয়া মানে চালনা করা বা চালিত হওয়া, দেয়ার ওন মুডস অর ফিলিংস থ্রো দেয়ার রাইটিংস, এক্সপ্লেন ইউর অ্যান্সার্স উইন অ্যান এক্সাম্পল। তুমি কি মনে করো লেখকরা তাদের লেখার মাধ্যমে তাদের নিজস্ব ভাব বা অনুভূতি প্রকাশ করেন? যদি এমনটা হয় তাহলে তোমাকে একটা উদাহরণ দিতে বলছে। অবশ্যই একটি লেখক যখন একটা লাইন, কবিতা বা গল্পর একটা লাইন লিখে, অবশ্যই তার একটা মনোভাব বা মুড বা আবেগ বা ইমোশন অবশ্যই থাকে। তাহলে আমরা উত্তরটা এভাবে রেডি করেছি। Yes, writers frequently use their writing to express their own emotions or moods. The author's emotional state may be conveyed through words, choice, writing style and general tone. মানে এরকম থাকবে, এরকম টোন থাকবে, কী স্টাইল থাকতে পারে এটা দিয়েছি। এবং উদাহরণটার ক্ষেত্রে তুমি দেখো উদাহরণটা কীভাবে দিবে। ফর ইনস্ট্যান্স মানে উদাহরণ দিতে চাচ্ছ তুমি। অ্যান অথর ইউজ অফ ভাইব্রেন্ট অ্যান্ড জয়ফুল ল্যাঙ্গুয়েজ মে কনভে এ চেয়ারফুল অ্যাটিটিউড। এই কথাটার অর্থ হলো
যখন একটা লেখক আনন্দদায়ক কোনো কথা বলে তাহলে আমরা অবশ্যই মনে করব যে লেখকের মুড ওই সময় আনন্দদায়কই ছিল, অর্থাৎ চিরফুল অ্যাটিটিউড ছিল। While a tone that is pensive or sorrowful may convey a distressing state of mind, যখন কষ্টের কোনো কথা লেখে বা দুঃখের কোনো কথা লেখে তখন আমরা অটোমেটিক্যালি বা স্বাভাবিকতই বুঝবো ওই টোনটা কী হবে, স্যাড হবে। তাহলে অবশ্যই এই অর্থটাও আমি দিয়ে দিচ্ছি, এই অর্থটা দিয়ে দেওয়া রয়েছে। এই অর্থটার মাধ্যমে তুমি স্বীকার করে নিচ্ছ যে প্রতিটি লেখক তারা যে ভাবভঙ্গিমা বা লেখক যে লেখনির মাধ্যমে তাদের মুড প্রকাশ করে সেটা জয়ফুল হতে পারে বা সরোফুল হতে পারে। ওকে, আমরা তাহলে সি নাম্বার কোশ্চেনটা দেখতে পাই। সি নাম্বারটা একটু টাফ হবে, 2-3 বার পড়তে হবে, আগে নোট করে নিতে হবে। আগে প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করি। হোয়াইল ডুইং দ্য অ্যাক্টিভিটি, যখন আমরা অ্যাক্টিভিটিটা করেছি, কোনটা অ্যাক্টিভিটি, এই যে একটু আগে আমরা যে শখটা করে আসলাম, হাউ ডু ইউ আইডেন্টিফাই দ্য রাইটার্স মুড অর ফিলিংস ইন দ্য স্টেটমেন্টস, বা অ্যাক্টিভিটিটা যে আমরা করে আসলাম একটু আগে, সেই অ্যাক্টিভিটিটার সময় তুমি কিভাবে আসলে জাস্টিফাই করেছো, মুডটা কিভাবে মেলাইছো। আমি তোমাকে মিলিয়ে দিয়েছি, তা আমি কোন পদ্ধতিটা অবলম্বন করছি সেটা মূলত এখানে কারণ হিসেবে তোমাকে লিখতে হবে। তো তুমি যদি লিখতে চাও সেটা কিভাবে লিখতে পারো, the choice of words and overall tone of a statement in given activity are crucial in the determining the writer's mood or feelings। অর্থাৎ কি, যে আমরা অ্যাসাইনমেন্টটা করে আসলাম, প্রতিটি বা শব্দ খুবই সামগ্রিক টোক লেখকের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং ফর ইনস্ট্যান্ট, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, দ্য ফ্রেজ ব্রাইট ব্লু স্কাই, ব্রাইট ব্লু স্কাই, ব্রাইট ব্লু স্কাই কোথায়, আমরা 1 নাম্বারটাতে, আমরা 1 নাম্বার কলামটাতে, তোমরা যদি আরেকটু নোট করে রাখছো যে কলামে যে তুলে মেঘে, সাদা মেঘ আকাশে উড়ে বেড়াচ্ছে নীল আকাশে, ওইখানে ব্রাইট ব্লু স্কাই ব্যবহার করা হয়েছে। এবং কি ফ্লাফি হোয়াইট ক্লাউডস, ফ্লাফি মানে কি তুলে সাদা মেঘ, এই যে দুটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে কোথায়, ওই কলামটাতে এ নাম্বারটাতে। তো ওই এ নাম্বারটাতে আমরা ডিসক্রিপশন বা আমরা ডিসক্রাইপটিভ টোন লিখেছিলাম। কেন লিখেছিলাম, ক্রিয়েট এ ডিসক্রিপশন অ্যাটমসফিয়ার, আমি লিখেছি বর্ণনামূলক, কারণ আমার ওইটা দ্বারা আকাশের মেঘকে বর্ণনা করা হয়েছে তুলতুলেভাবে, এই জন্য আমার মনে হয়েছে এটা বর্ণনা, এর টোনটা হবে ডিসক্রাইপটিভ অর্থাৎ বর্ণনামূলক। এতে এবং তুমি এই সুন্দর করে এটা লিখেছো, এর বাংলাটাও আমি তোমার দিয়ে দিয়েছি, দেখো এটা বি নাম্বার তোমার না দেওয়ার দরকার নেই, তুমি যদি এ নাম্বার দিয়ে দাও যে এ নাম্বার এই কারণে তোমার বর্ণনামূলক মনে হয়েছে, এজন্যই তুমি ওটাকে ডিসক্রাইপটিভ দিয়েছো, তাহলেই কিন্তু হয়ে যায়। আর তোমার সি নাম্বার আর কোনো কিছু লেখার দরকারই নাই। তাহলে আমরা এবার দেখব সবার শেষের ইন্টারেস্টিং একটা অ্যান্সার রেডি করেছি আমি তোমাদের জন্য। দেখো এখানে কি বলছে, হ্যাপি ইউ এভার এক্সপিরিয়েন্স দ্য টোন অফ দ্য রাইটার্স হোয়াইল রিডিং এনি টেক্সট লিটারেরি ওয়ার্ক, ইপিএস ডিসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল হাউ ইউ নো দ্য রাইটার্স টোন। আসলে তুমি কি সত্যি কোনো পাঠ্য পড়েছো বা কবিতা বা লেখা পড়েছো যেখানে তুমি টোন নিজে বুঝতে পেরেছো, এবং যদি পড়ে থাকো তাহলে সেটা আমাদেরকে এখন বলো, কোথায় পেয়েছো তুমি, আসলে কি তুমি পেয়েছো, তুমি পেলেও কিন্তু তুমি জানতে না যে এখানে টোন আছে, কারণ কি তুমি টোন সম্পর্কেই জানতে না। টোন সম্পর্কে তো তুমি চ্যাপ্টার 4-এ আসে জানতেছো, তাই না, তুমি তো ওটা আগে জানতাই না। তাহলে এখন কি হচ্ছে, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু টোন শিখে গেছি, তাহলে আমরা একটু পিছনে ব্যাক করি, আমরা অন্য কোথাও থেকে কোনো রেফারেন্স দিব না যে আমরা ভুলে যাব। তাহলে আমরা কি, তোমাদের কি মনে আছে চ্যাপ্টার 2-এ তোমরা একটা কবিতা পড়ে আসছো, তোমার নিজের টেক্সট বইয়ের, তুমি তো এখন 4-এ আছো, চ্যাপ্টার 2-তে একটা কবিতা পড়ে আছো, সেই কবিতার একটা আছে ক্রসিং দ্য বার। দেখো ক্রসিং দ্য, ইয়েস আই হ্যাভ হ্যাড, হ্যাঁ আমি পড়েছি, আই হ্যাভ রিড মাই টেক্সট বুক চ্যাপ্টার 2, আমি আমার চ্যাপ্টার 2-এ পড়েছি, দেয়ার ইজ এ পোয়েম, সেখানে একটা কবিতা আছে, কি কবিতা আছে, ক্রসিং দ্য বার আছে। দ্য পোয়েট লর্ড টেনিসন হ্যাজ রিটেন, এখানে কবিতা লিখেছিল প্রথম 2 লাইন, কি লিখেছিল, সানসেট অ্যান্ড ইভিনিং স্টার অ্যান্ড ওয়ান ক্লিয়ার কল ফর মি, এই যে ওই কবিতার প্রথম 2 লাইন আমি তুলে দিয়েছি। এবং কি, হিজ টোন হিজ স্যাট হেয়ার বিকজ ক্লিয়ার কল মিনস ডেথ, ওই যে ওখানে ক্লিয়ার কল বলতে কবি আসলে তার মরণকে বুঝিয়েছে, মৃত্যুর ডাককে বুঝেছে। তার মৃত্যুর ডাক কি কখনো জয়ফুল হয়, শিরফুল হয়, ডিসক্রাইপটিভ
ডিপ হয়, এটা আসলে কষ্টের একটা জিনিস। আমাদেরকে মরে যেতে হবে, মৃত্যুর ডাক আমাদের আসতেছে। তাই আমি ওই কবিতা পড়ে ওই 2 লাইন পড়ে মনে হয়েছে যে ওর টোন, ও কবির ওই টোনটা ছিল ওই 2 লাইনের স্যাড বা সরফুল। দেখছো চমৎকারভাবে এখন তুমি নিজের পঠিত বা তোমার নিজের বইয়ের যে কোনো লাইন পড়ে তুমি টোনটা বুঝতে পারবা। তাহলে থ্যাংক ইউ সো মাচ। চমৎকার দুটি অ্যাক্টিভিটি আমরা একসঙ্গে করলাম, এবং তোমরা যারা লিখতে সমস্যা হয় তোমরা ডিসক্রিপশনে গেলেই এর উত্তরগুলো আমি লিখে দিছি, সেখান থেকেও লিখতে পারবে। এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো আরও সহজ করে কিভাবে দেওয়া যায় ইনশাআল্লাহ চেষ্টা করব। ভালো থেকো এবং ভালো কিছু করো সবসময়, সেই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।